যেভাবে ঐক্যবদ্ধ ছিল আন্দোলনের সময় ওই একই ঐক্য এখন আর দেখা যাচ্ছে না। কেননা রাষ্ট্র পরিচালনার প্রশ্নে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা কি হবে, এই অগণতান্ত্রিক শাসক আবার যাতে না আসে সেটা কিভাবে পথ রোধ করা যাবে, এইসব নিয়ে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা চিন্তা ভাবনা এবং তর্ক বিতর্ক তৈরি হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে যারা আন্দোলন করেছেন সেখানে যারা তরুণ, তাদের নানা ধরনের কথা কিংবা আচরণ, এই বিষয়গুলি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এই কারণে আসলে পুরো ব্যাপারটা এখন অনেকখানি আমরা দেখতে পাচ্ছি যে আগের সেই ঐক্য এবং যৌথ যে বিষয়গুলি সেই জায়গাগুলি অনেক ক্ষেত্রে দুর্বল। 2014 নির্বাচন থেকেই পুরো নির্বাচনী ব্যবস্থাটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং 18-তে এসে আরো হয় এবং 24-এ এসে প্রায় 16 কলা পূর্ণ হয়, কেননা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। একই দলের সদস্যরা ভিন্ন ভিন্ন মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এটাকে নিজেরাই তারা নাম দিয়েছিল ডামি নির্বাচন, ডামি প্রার্থী ইত্যাদি। তাহলে একটা ডামি লীগ তৈরি হয়েছিল এবং ডামি লীগের সঙ্গে আওয়ামী লীগের একটা প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গাতে সফর করে ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন যে আমাদের ভালোই লাগছে, ঈগল আছে, ট্রাক আছে এবং নৌকা আছে, এবং ঈগল, ট্রাক এবং নৌকা সবই আমাদের ভাই। আমার কাছে সেই সব পোস্টের ইতিহাস আছে। আমি সামাজিক মাধ্যমে অনেক আগে থেকে সক্রিয়। যখন বাংলাদেশের লোকজন সামাজিক মাধ্যম কি বোঝে নাই, আমি কিন্তু তখন থেকে সামাজিক মাধ্যমে আমার অ্যাকাউন্ট ছিল। একসময় টুইটার এবং হাই5 এগুলো ছিল এবং সেইখানে আমার অ্যাকাউন্ট ছিল। তারপরে যখন ফেসবুক আসলো এবং ফেসবুক ওভারওয়েলমিংলি পপুলার হলো, তখন আমি ফেসবুক আসি 2007 সালে। 6-এ ফেসবুক শুরু হয়েছে শেষের দিকে। তো অনেক আগে থেকে আমি এই সামাজিক মাধ্যমের জায়গাটাকে উপলব্ধি করেছি যে এখানে অনেক মানুষ আসবে এবং তারা অনেক কথার আদান প্রদান করবে। তো সবকিছু মিলিয়ে আমি শুধু এতটুকুই বলবো যে এই সংগ্রামটা অনেক দীর্ঘ এবং ভিন্ন ভিন্ন সময়ে মানুষ গণতন্ত্রের দাবিতে আন্দোলন করেছে এবং সেইটি পরিণতি পেয়েছে এই 5ই আগস্টে এসে, এবং এক ধরনের ছাত্র জনতা এবং সকল স্তরের মানুষের একটা ঐক্যের জায়গা তৈরি হয়েছিল। মানুষ স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে পছন্দ করছিল না, কিন্তু এইটার যে মূল ঐক্যের জায়গা সেটা কিন্তু স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে হটিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হবে। মানুষ ভোট দিতে পারবে, মানুষ বাক স্বাধীনতা পাবে, মানুষ গণমাধ্যমের স্বাধীনতা পাবে, মানুষ প্রতিটি ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ, অযোগ্যদের এক ধরনের সামনে এগিয়ে নেওয়ার প্রবণতা, এগুলি বন্ধ হবে। এই সব জায়গাতে ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু মোটা দাগে মূলত অগণতান্ত্রিক শাসকের বিদায়। তো যে কারণে আদর্শিক ঐক্য না, কিন্তু এটা একটা লক্ষ্য ভিত্তিক ঐক্য, যে উনি চলে গেলে, এই দলের শাসন ব্যবস্থা চলে গেলে নির্বাচন হবে এবং নির্বাচন হলে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হবে যেখানে জনগণের মতামত রয়েছে, ভোট দেওয়ার অধিকার। তো স্বাভাবিকভাবেই আন্দোলনটি হয়ে যাওয়ার পরে কিন্তু যার যার রাজনৈতিক জায়গাতে তারা ফেরত গিয়েছেন এবং যে জায়গাতে অনৈক্য ছিল সেই অনৈক্যগুলি আবার ফুটে উঠেছে। এবং এই কারণে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে যেভাবে ঐক্যবদ্ধ ছিল আন্দোলনের সময় ওই একই ঐক্য এখন আর দেখা যাচ্ছে না। কেননা রাষ্ট্র পরিচালনার প্রশ্নে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা কি হবে, এই অগণতান্ত্রিক শাসক আবার যাতে না আসে সেটা কিভাবে পথ রোধ করা যাবে, এইসব নিয়ে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা চিন্তা ভাবনা এবং তর্ক বিতর্ক তৈরি হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে যারা আন্দোলন করেছেন সেখানে যারা তরুণ, তাদের নানা ধরনের কথা কিংবা আচরণ, এই বিষয়গুলি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এই কারণে আসলে পুরো ব্যাপারটা এখন অনেকখানি আমরা দেখতে পাচ্ছি যে আগের সেই ঐক্য এবং যৌথ যে বিষয়গুলি সেই জায়গাগুলি অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে গেছে। কিন্তু যে ইয়ে নিয়ে, মানে একটা মোটর নিয়ে যে এই ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হলো, সেখানে তো একটাই কথা আপনি যেটা বললেন যে মানুষ যেন ভোট দিতে পারে। হ্যাঁ, বাংলাদেশ মানুষের ভোট ছাড়া পরিচালিত হচ্ছিল, জনমতের কোনো প্রতিফলন সরকারে বা কাজে ছিল। কিন্তু এই সরকার তো একটা সময় দিতে হবে, সেই সময়ের জন্য তো নির্বাচন এবং সংস্কারটাও তো একটা বিশাল একটা, যেমন বিএনপির 31 দফা একটি আছে, সেখানে কিন্তু সংস্কারের কথা বলা আছে। আমরা তো আগেও দেখেছি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা কিন্তু তা ভুলে গেছে যে তারা যে কাজগুলো করবে জনগণের সঙ্গে যে মানে কমিটমেন্ট ছিল সেগুলো তারা করেনি। রাজনৈতিক সংস্কার করবেন রাজনীতিবিদরা এবং সেটি জনগণের মতামত নিয়ে, তারা ওই সংস্কার নিয়ে মানুষের কাছে যাবেন। মানুষ যদি তাদের সংস্কার প্রস্তাব পছন্দ করে, মানুষ তাদেরকে ভোট দেবেন এবং রাজনৈতিক দল মানুষের কাছে গিয়ে সংস্কারের পক্ষে জনমত তৈরি করে ভোটে জিতে তারপরে সংস্কার করবেন। এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি। আর যদি এমন হয় যে না,
কেউ সংস্কার আগে থেকে করে দিয়ে বলছে যে আপনাদেরকে মেনে নিতে হবে, তাহলে সেই সংস্কার টিকিয়ে রাখা কঠিন হয়। এই জায়গাটা আমার মনে হয় আমাদেরকে বুঝতে হবে। সময় দেওয়ার নেওয়ার কোনো বিষয় নাই। আওয়ামী লীগকে কেউ সময় দেয় নাই, আওয়ামী লীগ জোর করে সময় নিয়েছিল। জনগণকে গিয়ে তাদেরকে বলেছিল যে আপনারা ভোট করবেন না, আপনারা ভোট ছাড়াই থাকেন ক্ষমতা, আপনারা নিজেদের ইচ্ছা মতো ভোটকে ম্যানিপুলেট করবেন। জনগণ তো বলে নাই, জনগণ ভোট দিতে গিয়ে দেখেছে যে তার ভোটকে মূল্য দেওয়া হচ্ছে না এবং সিস্টেম ভোটের বদলে অন্য কোনোভাবে ক্ষমতায় থাকার ব্যবস্থা করেছে। জি। তো এই জন্য কিন্তু কেউ যদি বলে যে 15 বছর সময় দেওয়া হয়েছিল, মোটেও 15 বছর সময় দেওয়া হয়নি। 11 বছর তারা জোর করে ক্ষমতায় 2014 সাল থেকে তারা ক্ষমতায় ছিল। 11 বলবো না, 10 বছর। জি, আপনি যে জায়গাটা বলেছেন যে রাজনৈতিক দলই সংস্কার করবে এবং জনগণের কাছে যাবে এবং জনগণ, ধরেন এই যে আপনি 31 দফার কথা বললেন, এই দফাগুলি নিয়ে তারা জনগণের কাছে যাবেন। আমার মনে আছে যে বিএনপি যখন তৈরি হয়েছিল 19 দফা কর্মসূচি ছিল, 18 দফা বা 19 দফা, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি তখন অনেক ছোট। সম্ভবত 19 দফা বা 18 দফা কর্মসূচি ছিল, যার মধ্যে খাল কাটা অন্যান্য অনেক কিছু ছিল। সেই সব কর্মসূচি নিয়ে জনগণের কাছে গিয়ে তারা ভোট করেছেন এবং ভোট করে তারা তখন জিতেছেন। ভোট যেমনই হোক না কেন সেটা তখনকার ব্যাপার, আমি সেটা নিয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু রাজনৈতিক দলের প্রক্রিয়াটা এইটা যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংস্কার প্রস্তাব করবেন এবং সেই সংস্কারের পক্ষে জনগণ ভোট দেবে অথবা দেবে না, এবং যখন তারা জনগণের ম্যান্ডেট পাবেন তখন তারা সেই সংস্কারগুলি তারা করবেন। তা না হলে যেটা ঘটবে, উপর থেকে চাপিয়ে দেওয়া সংস্কার সংসদে গিয়ে আবার কিন্তু বদলে যাবে। কারণ রাজনৈতিক দল যদি সেই সংস্কারের সাথে একমত না হয়, তাহলে তারা আবার তাদের মতো করে নতুন ভাবে সংস্কার করবে। আপনার কি মনে আছে যে 90-এর গণ-অভ্যুত্থান হয়েছিল? 3 জোটের রূপরেখা ছিল। 3 জোটের রূপরেখা ছিল, তখন বিএনপি ক্ষমতায় এসেছিল। 3 জোটের রূপরেখাকে ভঙ্গ করেছিল। 3 জোটের রূপরেখা আসলে তখন প্রায় সকলেই ভঙ্গ করেছে, কেউই 3 জোটের রূপরেখা থাকে নাই। কেননা 3 জোটের রূপরেখার মধ্যে আমার মনে আছে একটি কথা, তারা সকলে একমত হয়েছিলেন যে রেডিও টিভিকে তারা স্বায়ত্তশাসন দেবেন এবং গণমাধ্যমকে স্বাধীনতা দিবেন। আমরা দেখেছি কেউই গণমাধ্যমকে স্বাধীনতা দেয়নি। হ্যাঁ, তো এইখানেই তো তার একটা রূপরেখা ভঙ্গ করেছিল। তাহলে আপনি কিভাবে বলবেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার যদি সংস্কারগুলো না করে দিয়ে যায়, তাহলে পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তারা কিভাবে সেই জায়গাটা ধরে রাখবে? আমরা তো অতীতের অভিজ্ঞতা তো আমি তো সেটাই বলেছি যে এই সংস্কার যেখানে তারা নিজেরা কথা দিয়ে কথা রাখেন না এর আগে, এইটা কিন্তু আরেকজন করে দিয়ে গেলে সেটা না রাখার সম্ভাবনা আরো বেশি। এই জন্য তাদেরকেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা সংস্কার করবেন এবং তাদের সংস্কার প্রস্তাবগুলি জনগণের কাছে দিতে হবে। জনগণ যাদের পক্ষে রায় দিবেন তারা এসে সেই সংস্কারগুলি করবে।